মর্নিং। এটা আমাদের হোটেলের পার্কিং লট, এখানে আমার বাইক রয়েছে। কালকে আমরা এখানেতে মোটামুটি 3:30-এর মধ্যে ঢুকে গেছি, কিন্তু এতটাই টায়ার্ড ছিলাম যে আর তারপরে কোনো রকম ভিডিও বানাইনি। আর এটা হচ্ছে এখন আমাদের বাইকের কন্ডিশন। নাম্বার প্লেটটা ভেঙে গেছে। হ্যাঁ, কালকে রাস্তায় এত বৃষ্টিতে ধুলো কাদায় পুরো বাইকের এই অবস্থা। সব থেকে বড় কথা, আমাদের যেই লাগেজেসগুলো ছিল, টপ বক্স থেকে শুরু করে স্যাডেল ব্যাগ ফ্যাগ সব কাদায় ভেজা। ভাগ্যিস স্যাডেল ব্যাগের ভেতরে আর একটা করে রেন কভার ছিল, তাই জন্য আমাদের জামা কাপড়গুলোর কিছু হয়নি, তাহলে ওগুলোও পুরো কাদায় কাদা হয়ে যেত। আর টপ বক্সটা তো পুরো কাদাও। 25 কিলোমিটার হচ্ছে কাসোলির ডিস্টেন্স এখান থেকে। যেটা বলছিলাম, আমি রেলওয়ে স্টেশনেতে ওখানেতে কোনো রকম ভিডিও বানাইনি। কিছু আমার অ্যাডভার্স রিভিউ আছে, আমি সেগুলো জানাবো। আমি সেগুলো পরে জানাবো বলে আমি ওখানে কোনো রকম ভিডিও বানাইনি। এখন আপাতত আমার সাথে কাসোলি চলো, আশা করি ভালো লাগবে। কালকা বাজারের ওপর দিয়ে আমরা যাচ্ছি। আমরা কিন্তু পাহাড়েতে অলরেডি আছি এবং এখান থেকে আরেকটু আপওয়েতে আমাদের যেতে হবে। ন্যাভিগেশন বলছে 24 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 1 আওয়ার্স, 1 ঘন্টা। আজকে তো আর আমাদের কোনো গ্রুপের সাথে কোনো প্ল্যানিং নেই, সো উই আর অন আনপ্ল্যান্ড ট্রিপ। সামনে অল্প অল্প করে পাহাড় দেখা যাচ্ছে, বাট মেঘ আছে। আর ফিয়ার অফ দ্যাট যে বৃষ্টি যেন না হয়। যদিও রেনকোট নেওয়া আছে, বাট আর বৃষ্টিতে গাড়ি চালাতে সত্যি বলতে গেলে ইচ্ছা করছে না। কালকা থেকে কাসোলি যাওয়ার রাস্তাটা অসাধারণ, কিন্তু প্রচণ্ড স্টিফ। মানে আমরা হার্ডলি লাদাখে এরকম এতটা স্টিফনেস কোথাও পেয়েছি বলে আমার মনে পড়ছে, বোধহয় পাইনি। কালকা থেকে কাসোলি খুব শর্ট টাইমে, যেরকম আমি এখন কিন্তু আর হরিয়ানাতে নেই, আমি এখন কিন্তু হিমাচল প্রদেশে চলে এসেছি। একটা চেক পয়েন্ট ছিল, বাইকের কোনো চেকিং কিছু লাগেনি ইনফ্যাক্ট, বাট ওটার পর থেকে পড়ে গেল হচ্ছে হিমাচল প্রদেশে। এখন আমি কিন্তু আবার হিমাচল প্রদেশে ঢুকে পড়েছি এবং পাহাড়ে একদম উঠছি মেখে মেখে। এখানেতে লেখা রয়েছে ব্লাইন্ড কার্ভ আহেড। দিস ইজ নট আ ব্লাইন্ড কার্ভ, আমি এরকম অনেক কার্ভস নিয়েছি। এখানেতে পুরো পেছন দিকে একটা গলি দিয়ে রাস্তাটা নিয়ে এলো, রেসিডেন্সিয়াল এলাকা। গলিটার ভেতরেতে হেয়ার পিনস এবং প্রচণ্ড রকম খাড়াই। আচ্ছা, কাসোলি আমাদের যেতে গেলে ওপরে উঠে যেতে হবে। ওপরে মেনশন করা আছে এখান থেকে আর 16 কিলোমিটার রাস্তা, আবার খাড়াই। ন্যাভিগেশনও তাই বলছে। এটাই কিন্তু এখানকার বাস রাস্তা, যেরকম দেখলাম যে বাস আসছে। খুব খাড়াই, খুব স্টিফ। আমরা কালকায় ছিলাম, ওখানে তো রীতিমতো গরম, এসি চলছে যেরকম বলছিলাম হোটেল রুমে। বাট এখান থেকে এখন যত উপরে উঠছি, মানে কাসোলির দিকে যাচ্ছি, দেখছি ঠান্ডা লাগছে। একটা জ্যাকেট নিয়ে বেরোলে কাজে দিত। আমরা বুঝতে পারিনি যে ওপরে ঠান্ডা থাকবে। আর খুব ঠান্ডা নয়, কিন্তু কালকাতে অ্যাটলিস্ট যে গরমটা ছিল সেটা কেটে গিয়ে একটা বাইকের হাওয়ায় যে ঠান্ডা, সেই ঠান্ডাটা হালকা হলেও আছে। রাস্তাটা খুব ন্যারো এবং খুব স্টিফ, বারবার বলছি, তবে ভালো, রাস্তাটা খারাপ নয়। মানে অফ রোডিং প্যাচেস এখনও আমি পাইনি। যেহেতু ন্যারো এবং স্টিফ, তার সাথে হেয়ারপিনস প্রচুর, সেই জন্য টাইমটা লাগছে অনেক। আরও আধ ঘন্টা সময় লাগবে। 14 কিলোমিটার রাস্তা এখনও বাকি আছে। কাসোলি এখনও এখান থেকে 10 কিলোমিটার রাস্তা, কিন্তু ফগ মাঝে মাঝেই রাস্তা ঢেকে দিচ্ছে। হয়তো এটা মেঘ, ফগ বলা ভুল। তবে এইরকম ওয়েদারটা থাকলে কিন্তু আমরা কাসোলিকে বেশি এনজয় করবো রাদার দ্যান যদি রোদ্দুর থাকে।
তার জাস্ট 6 কিলোমিটার দূরে হচ্ছে কাসাওলি। আমরা অলমোস্ট এসে গেছি। রাস্তায় বিভৎস রকম ফগ, আর তার সাথে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে কিন্তু খুব সুন্দর লাগছে। একটাই কারণ যে সুন্দর, চারদিকে এত গাছপালা দিয়ে রাস্তাটা ঘেরা না, যে অন্য রকম লাগছে গাড়ি চালাতে এখানে। আমরা কাসাওলি ঢুকে গেছি। এখন আমরা একটুখানি এগিয়ে চলেছি ম্যাল রোড, এখানে যেটা রয়েছে মার্কেট প্লেস, সেই দিকেতে। এটা কিন্তু এখন কাসাওলির মধ্যেই পড়ছে। রাস্তায় ট্রিমেন্ডাস ফগ। সামনের গাড়িটাকে আমি ওভারটেক করার চেষ্টাও করছি না সেই জন্য। ইনফ্যাক্ট পেছনেও একটা 4 হুইলার রয়েছে, সবাই একসাথেই লাইন দিয়ে উঠছে। কারণ এত ফগের মধ্যে ওভারটেক করা তো একে রিস্কি, তারপরেতে আবার যা রাস্তা সরু। আই এম নট ডেয়ারিং টু ডু দ্যাট। বোর্ডেতে এখানে তো দেওয়া আপার ম্যাল রোড আর হেরিটেজ মার্কেট। আমাদেরকে এই ওপর দিকে উঠে যেতে হচ্ছে। এখানেতে মোটামুটি গাড়ির রাশ আছে। হেরিটেজ মার্কেট এই সাইড, হেরিটেজ মার্কেট। আচ্ছা, बाइक ऊपर नहीं जाएगा क्या? बाइक ऊपर नहीं जाएगा? তো আমাদেরকে বাইক এখানে রাখতে হবে, কারণ আমাদেরকে যেহেতু ট্যুরিস্ট ভেহিকেল, এরপরে আর অ্যালাউ করবে না। কি আর করা যাবে। কাসাওলির হেরিটেজ মার্কেটটা কিন্তু বেশ পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। তার আরেকটা কারণ হচ্ছে এখানেতে কিন্তু সেই পাথরের যে ফ্লোর, যেগুলো আগে ইউজ হতো, সেই দিয়েই তৈরি। পুরো মার্কেটের ফ্লোরিংটা সেইভাবেই তৈরি। এখানেতে জুতোর দোকান রয়েছে, এখানেতে বেশ কিছু অন্য মনে হচ্ছে এগুলো বেডশিট, খাবারের দোকান। সব থেকে বড় কথা এই ফগ, অসাধারণ লাগে এই ফগের মধ্যে দিয়ে ঘুরে বেড়াতে। মার্কেট ঘুরতে ঘুরতে এখন একটুখানি জাস্ট ব্রেকফাস্ট করার টাইম, কারণ সকাল থেকে আমরা কিছু খেয়ে বেরোয়নি কালকা থেকে। আর এখানেতে যে ভেবেছিলাম যে মধ্যখানে হয়তো একটুখানি দাঁড়িয়ে কিছু খেয়ে নেবো, বাট রাস্তাটা এরকমই ছিল যে সেখানে দাঁড়িয়ে কিছু খাবার অপশন ছিলই না। তো আমরা চলে সোজা কাসাওলিতে এসে এখানেতে একটুখানি ব্রেকফাস্ট করব। কোথায় করছি দেখাচ্ছি। তো এই বেকারি শপটাতে আমরা ঢুকেছি। কোয়েল ভেতরে আছে, আমি ভেতরে যাচ্ছি। ভাইবসটা কাসাওলির অ্যামেজিং, আর বেশি ভালো লাগছে কারণ এখানেতে ফগটা রয়েছে মেঘটার জন্য। আমি নিয়েছি একটা হেজেলনাট কেক, আর এখান থেকে কোয়েল নিয়েছে হচ্ছে চিজ কেক, আর তার সাথে আমি ক্যাফে ল্যাটে একটা অর্ডার দিয়েছি। এবার আমরা এখানে বসে ব্রেকফাস্ট করব, দেন এখান থেকে আরও একটু ঘোরাঘুরি বাকি। যেহেতু এটা ক্যান্টনমেন্ট এলাকা, সেই জন্য এখানেতে আর্মিদেরই প্রভাব বেশি, এবং এখানেতে মেজরিটি এইসব যে বাড়িগুলো রয়েছে সব আর্মিদের, মানে হাই র্যাঙ্কিং অফিসার্স যারা, তাদের। এখানে একটা চার্চ, আই গেস, হ্যাঁ, ক্রাইস্ট চার্চ কাসাওলি, বাট এটা এখন বন্ধ আছে। কাঠপুতলি এখানেই শুটিং হয়েছিল, কিন্তু কোন চার্চটায় আমার মনে হয় এটা এই চার্চে নয়, সামনে যে চার্চটা আমরা যাবো বললাম সেই চার্চটাতে। এখান দিয়ে একটা রাস্তা উপরে চলে যাচ্ছে, আর এদিক দিয়ে যেতে গেলে পড়বে হচ্ছে সানরাইজ পয়েন্ট, বাট সানরাইজ পয়েন্ট এখান থেকে আমরা যাচ্ছি না। তো আমাদের হেরিটেজ মার্কেট, যেটা এখানকার মেন মার্কেট, সেটা ঘোরা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি হচ্ছে চার্চে। চার্চ যেতে গেলে আমাদেরকে এই সোজা রাস্তা দিয়েই ব্যাকে যেতে হবে, গিয়ে চার্চটা উঠে যাবে। যতদূর সম্ভব কাঠপুতলি মুভিতে এই চার্চেতেই শুটিং হয়েছিল, কারণ চার্চটা নিয়ে আমি বেশ কিছু জিনিস শুনেও ছিলাম যে এখানে শুটিংটা হয়েছিল। সো গিয়ে দেখি। লোকেশনটা তো আমার পুরোপুরি দেখে তাই লেগেছে যখন আসছিলাম। भैया चर्च के लिए पार्किंग कहाँ है? चर्च के लिए पार्किंग, चर्च जाने के लिए पार्किंग
हाँ जी, ओ अच्छा अच्छा, हाँ वो तो देखे, हाँ अच्छा अच्छा, वो बंद था। আচ্ছা আচ্ছা, কাসৌলি থেকে আমরা এখন নেমে চললাম। যে চার্চটায় যাব বলে ভেবেছিলাম সেই চার্চটায় তো আর যাওয়া হলো না, কারণ ওটা একটা স্কুল ক্যাম্পাসের মধ্যে পড়ে, সেই জন্য ট্যুরিস্টদেরকে ওখানেতে ঢুকতে দেওয়া হয় না। তো কী আর করা যাবে। আর ওপরে যে ক্রাইস্ট চার্চ যেটা ছিল সেটা তো বন্ধই ছিল, সো ইটস আ ব্যাড লাক ফর আস। যাক গে, ছোটো করে কাসৌলি ঘোরাতে হয়ে গেল, কাসৌলির জায়গাটা কীরকম দেখা হয়ে গেল। কাসৌলিতে এসে সত্যি বলতে গেলে আমার থাকার খুব ইচ্ছা হচ্ছে, কারণ জায়গাটা খুব শান্ত আর ডিসিপ্লিন তো অবশ্যই, যেহেতু আর্মিদের জায়গা। তো আবার এই সরু রাস্তা দিয়ে এঁকে বেঁকে আমাদেরকে নিচে নামতে হচ্ছে কালকার জন্য। এখন বাজে প্রায় 1টা, পৌনে 1টা বলা যায়। তো এখান থেকে এখন একটা রেস্টুরেন্টে গিয়ে একটু লাঞ্চটা করব, সেখানে খানিকটা টাইম কাটিয়ে তারপরেতে নেমে যাব। ফগটা কেটে গেছে বলে পুরো ডান দিকের ভিউটা পাওয়া যাচ্ছে। আমরা যখন উঠেছিলাম তখন এখানে পুরো ফগ ছিল, কিছু দেখতে পাচ্ছিলাম না। এখন এখানে তো একটা রেস্টুরেন্ট পেলে খুব ভালো হয়, এরকম লোকেশনেতে বসে যদি খাওয়া যায়। এত সুন্দর জায়গায় যাও, বা একটা ক্যাফে পেলাম, ওখানটাদের খুব সুন্দর এগিয়ে গিয়ে একটা রুফটপ মতো রয়েছে, কিন্তু কেউ লোকই নেই। ওই সামনেটায় রুফটপ মতো রয়েছে, সামনেটা পুরো ভিউ পেতাম, কিন্তু কেউ নেই, কি আর করা যাবে। এখানকার কুকুরগুলো হনুমানটাকে তাড়া করেছে, হনুমান তো গাছের ওপরেতে আর এরা নিচে লাফালাফি করছে। কি অবস্থা, ওই ওপরে হনুমানটা রয়েছে গাছের ওপরে, আর কুকুরগুলো এখানেতে চেঁচামেচি করছে। চলো, এদের ঝগড়া ঝামেলা দেখে আর লাভ নেই, এমনি আমাদের এখান থেকে বেরোতে হবে, আর সময় নষ্ট করে লাভ নেই। চলো। আমরা কাসাউলি থেকে অনেকটাই এগিয়ে এসেছি, 50%-এর বেশি রাস্তা কভার হয়ে গেছে। মধ্যখানে ভেবেছিলাম যে একটুখানি ক্যাফেতে কিছু খাবো, বাট কোয়েলের খুব একটা খাবার এখন ইন্টারেস্ট নেই, যেহেতু আমরা ক্যাফেতে খেয়েছিলাম কাসৌলিতেই। আর তারপরেতে এখানেতে একটা ক্যাফেতে তো দাঁড়ালাম যেরকম দেখাচ্ছিলাম, কিন্তু কেউ নেই, তো সেই জন্য খাওয়া হলো না। তো কলকাতাতে যাই, কলকাতায় গিয়ে একদম ওখানেই ভালো করে খাবো। তো সেই জন্য এখন নেমে যাচ্ছি, অনেকটাই নেমে গেছি, আর খানিকটা বাকি। কালকার আমাদের হোটেল থেকে আমরা জাস্ট আছি 2 কিলোমিটার দূরে, এটা হরিয়ানাতে পড়ছে। এখন আমরা আর হিমাচল প্রদেশের মধ্যে নেই। যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে গেছিলাম, ফেরার সময় অন্য রাস্তা দিয়ে আসছি। তো রাস্তাটা সেই জন্য এখানে একটু চওড়া, আগে যখন গেছিলাম ওই রাস্তাটা খুব ন্যারো রাস্তা ছিল, ওটা তখন জানি না কেন তখন ওই রাস্তাটা দেখেছিল, মাইট বি তখন এই রাস্তাটা জ্যাম ছিল। ন্যাভিগেশন যেরকম দেখিয়েছি আমি সেরকমই যে গেছি, এখন সেরকমভাবেই ফিরছি। হোয়াটসঅ্যাপ এখন হোটেলে গিয়েই মনে হচ্ছে খেতে হবে, কারণ কালকা জায়গাটা ঠিক প্রপার আমাদের হাওড়া কলকাতার মতোও নয়, মানালির মতোও নয়। কালকা একটু যেন আন্ডার ডেভেলপড বা খুব একটা পরিষ্কার বলেও আমার মনে হয়নি যে কদিন আমি এখানে আছি। তো এখানে আমি সেরকমভাবে কোনো রেস্টুরেন্টও দেখতে পাচ্ছি না। তো এখন সেই জন্য ভাবছি যে জোম্যাটো করে নেবো, কারণ জোম্যাটো সার্ভিস এখানেতে অ্যাভেলেবেল। মনে হচ্ছে এখানে একটু ট্রাফিক জ্যাম আছে, হ্যাঁ এখানে একটু ট্রাফিক জ্যাম আছে। ঠিক আছে, বাড়াল আসলে অত জ্যাম হ্যান্ডেল যখন করে নিয়েছি, এখানকার জ্যাম হ্যান্ডেল করে নেবো। গুড মর্নিং। আজকে ওয়েদারটা একটু গ্লুমি, আর আজকে আমাদের কালকাতার লাস্ট ডে, আজকে ট্রেন রয়েছে। তো আজকে এখন ব্রেকফাস্টের জন্য আমি একটুখানি এখানকার লোকাল যে ফুড সেটা ট্রাই করার জন্য সকালবেলায় বেরিয়েছি। আমার হোটেল থেকে জাস্ট 2 মিনিট দূরে একটুখানি, কিন্তু পাহাড়ের যেহেতু সেই জন্য খাঁড়াই রয়েছে, ওপরে একটুখানি উঠে এলাম, বেশ ভালো জায়গা। এবার টেস্ট করে দেখি কীরকম লাগে। এই হচ্ছে দোকান, লোকাল এখানেতে গরম গরম তৈরি করছে, আর আমার হাতে 1 প্যাকেট পুরি সবজি। চলো,
তো আপাতত বাইকটাকে নিয়ে আমরা এখন যাব কালকা রেলওয়ে স্টেশন, পার্সেল অফিস একদম সামনে। আমার এখান থেকে বাইকেতে 1 মিনিটও লাগবে না যেতে। আমি একদম স্টেশনের পাশেই রয়েছি, হোটেল মঙ্গলামেতে। তো সেখানে গিয়ে বাইকটাকে প্যাকিং করাবো, আর রাত্রিবেলা আমাদের ট্রেন 11:50। তো আমাদের এখন বাইক প্যাকিং হয়ে গেছে কালকা স্টেশনেতে। বাইক আমাদের প্যাকিং করে ওখান থেকেই রাখা রয়েছে, কারণ ট্রেন মোটামুটি ওরা বললো যে স্টেশনেতে দিয়ে দেবে ওই 8:10-15, তারপরে লোডিং হবে পার্সেল ভ্যানেতে। তো আমরাও মোটামুটি 8টা নাগাদ চলে যাব। এখন বাজে 7:20, আর বেশিক্ষণ বাকি নেই, আর বেশিক্ষণ কালকাতে থাকবো না। আপাতত এখনও রয়েছি কালকার হোটেলেতে। আর সব কিছু ঠিকই ছিল, হোটেলটার রুম সেরকমভাবে আর দেখানো হয়নি। প্রচণ্ড ডেড টায়ার্ড যাকে বলে লাদাখ ট্রিপের পরেতে, সেরকম ডেড টায়ার্ড। আমি আর কোয়েল দুজনেই মোটামুটি ঘুমিয়েই কাটিয়েছি। খালি তার মধ্যে একদিন বেরিয়েছিলাম কাসোলি, সেটা তো অবভিয়াসলি তোমরা দেখে নিয়েছো। আর এখানেতে আমার বাইকটাকে আমি পার্সেল করছি, আমার প্রায় চার্জেস লাগছে 8,500 টাকা ট্রেনে। এতটা কেন লাগছে? কারণ এখানেতে দুরকমভাবে পার্সেল করা যায়। এক নম্বর হচ্ছে, যদি আমি ডাইরেক্টলি যদি বুকিং করি ইন্ডিয়ান রেলওয়েজকে দিয়ে, তাহলে সেটা চার্জেস অনেক কম। কিন্তু সেটা এরা বলছে যে এখান থেকে গাড়ি আমার হাওড়ায় পৌঁছাতে মোটামুটি 8 দিন থেকে 10 দিন, কখনো 15 দিনও হতে পারে। আর যদি আমি প্রাইভেট যদি কোনো কোরিয়ারকে দিয়ে পাঠাই, যেটা ট্রেনেই পাঠানো হবে, আমি জানি না, ব্যাপারটা আমার কাছে খুব একটা ক্লিয়ার নয়। মাইট বি, যা তোমরা যদি জানো কমেন্টে আমাকে জানাতে পারো যে অ্যাকচুয়ালি কীভাবে হয়। আমার জিনিসটা খুব একটা পছন্দ হয়নি যে গভর্নমেন্ট ছাড়া আরও প্রাইভেট যারা এজেন্ট তারা বলছে আমরা পাঠিয়ে দেবো, তার জন্য ডাবল চার্জ নিচ্ছে। বাট সত্যি বলতে গেলে আমার হাতে কোনো অপশান নেই। আমি আমার বাইকটাকে কালকা স্টেশনেতে ফেলে রেখে যেতে চাইছি না, সেই জন্য আমি ডাবল টাকা দিয়ে মোটামুটি এখান থেকে নিয়ে যাচ্ছি। ওরা অবভিয়াসলি আমাকে চালান দেবে একটা, ওদের কোম্পানির নামে, তো আমাকে দেখিয়েওছে সেই চালান। আমি যখন লোডিং হবে তখন পেমেন্ট করবো। আমি এখন পেমেন্ট করিনি, খালি প্যাকিং করে বাইকটা কালকা স্টেশনে রাখা রয়েছে। এই এখন আমার বাইক আসছে, আমি এখন উল্টো দিকে যাব, লোডিং হবে সেই জন্য। আর কোয়েল এখানেতে বসে রয়েছে ওই দূরে। এই আমার বাইক, এখন আমাকে উল্টো দিকে ওপারটায় যেতে হবে লোডিংটা চেক করার জন্য। তো বাইক তো এখন লোডিং হয়ে গেছে। এখন কোয়েল ওদিকেতে বসে রয়েছে, আমি ওখানে কোয়েলের ওখানেই যাচ্ছি। আর জানি না কতটা ড্যামেজ হতে পারে বাইক বা না হতে পারে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আপাতত লোডিং জাস্ট হয়ে গেছে। যদি কোনো রকমভাবে বাইকের ড্যামেজ হয় দেন ইন্স্যুরেন্স ছাড়া আর কোনো অপশান নেই। আজকে অ্যাটলিস্ট নিয়ে যেতে পারছি, দ্যাটস এনাফ। রীতিমতো হাঁপিয়ে গেছি, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হচ্ছে, কারণ আমাদের ট্রেন রয়েছে ওপাশে, মানে ট্র্যাকের অন্য দিকে। তো এবার প্রচুর লাগেজ হয়ে গেছে, এখন সেই লাগেজগুলোকে নিয়ে আমাদেরকে আবার ক্রস করতে হবে। সিঁড়ি দিয়ে ওঠানামা করা তো ইম্পসিবল। আর এখানে আমি কোনো কুলিও দেখছি না, কারণ আমি কোনোদিন কুলির হেল্প নিইনি, বাট আজকে হলে ভালো হতো। লেটস সি কী করা যায়। তো এখন আমরা ট্রেনেতে উঠে পড়েছি। আমাদের 2 টায়ার এসিতে রিজার্ভেশন ছিল, বাট ট্রাস্ট মি 2 টায়ার এসি হওয়া সত্ত্বেও খুব একটা কিন্তু সেরকম পরিষ্কার বা নতুন কম্পার্টমেন্ট নয়। জাস্ট এখানে 2টো বার্থ রয়েছে, দ্যাটস ইট। খুব আহামরি কিছু নয়, মোটামুটি অ্যাভারেজ একটা কন্ডিশন। ভেবেছিলাম হয়তো যে একটু ভালো হবে, কারণ এর আগে আমি 2 টায়ারেতে এর থেকে অনেক ভালো দেখেছি। কি আর করা যাবে, যা কপালে আছে তাই। কালকা মেলের বাথরুম ছিল অত্যন্ত নোংরা, ক্লিনই করা হচ্ছিল না, বাথরুমে জলও ছিল না। আমরা ছিলাম 2 টায়ার এসিতে। 2 টায়ার এসিতে যদি এত খারাপ অবস্থা হয়, তো চিন্তার বিষয় যে স্লিপার আর 3 টায়ার এসির কি অবস্থা হতে পারে। গুড মর্নিং, আজকে আমাদের ফাইনাল ডে। আজকে আমরা এখন বাড়ি যাচ্ছি। আমাদের ট্রেনের যে দুরাত্রির জার্নি ছিল কালকা মেলেতে, সেটা কমপ্লিট হয়ে গেছে। ট্রেন অন টাইম আছে, ট্রেন লেট করেনি এখনও পর্যন্ত। বাট 2 টায়ার এসি আমাদের এই কালকা মেলেতে ছিল। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ ট্রেন প্রচণ্ড নোংরা, সার্ভিস একদম বাজে, জলের ইস্যু রয়েছে, প্রপার ওয়াটার আসছে না, ওয়াশরুম প্রচণ্ড রকম নোংরা। ফুড আমরা কালকে দুপুরবেলা খালি লাঞ্চ করেছি,
লাঞ্চেতে যে ফুড আমাদেরকে সার্ভ করা হয়েছিল, রাইস ওয়াজ কমপ্লিটলি হাফ বয়েলড এবং মানে যাচ্ছে তাই রকমের খাবার। আমি জানি না আইআরসিটিসির এত কেন খারাপ ফুড কোয়ালিটি আমাদেরকে সার্ভ করা হয়েছে এবং টোটাল যে সার্ভিস আমরা পেয়েছি ইজ নট আপ টু মার্ক। কালকা মেল নিয়ে এর আগেও আমি অনেক রকমের শুনেছিলাম কন্ট্রোভার্সি যে খুব একটা ভালো সার্ভিস নয়, বাট আজকে আমি সত্যিই দেখলাম যে হ্যাঁ আমাদের ট্রেনের যে অবস্থা সেটাকে নিয়ে কথা বলাই উচিত। আমাদের ট্রেনের নাম্বার 12312। সো এখন এখান থেকে আমরা পার্সেল ভ্যানেতে যাব, কারণ আমার বাইকটা পার্সেল ভ্যানেতে রয়েছে, ওখান থেকে নামাবো পার্সেল ভ্যান থেকে। হাওড়ায় নেবে পার্সেল ভ্যানেতে গিয়ে আমরা যে দৃশ্য দেখলাম সেটা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমাদের বাইকগুলো মাটিতে পড়ে গেছে, তার ওপরেই বস্তা ভারী মাল চাপানো হয়েছে। পাশের পার্সেল ভ্যানেতে ছিল আমার ডমিনার 400, দরজাই খুলে যাচ্ছিল না, ভেতরেতে এত প্রেশার ছিল। কোনো রকমেতে অনেক চেষ্টা করে যখন দরজা খোলা হলো, তারপরেতে বাইকের সকারটা এবং হ্যান্ডেলটা অল্প দেখা গেল, পুরো সকার বসে গেছে এবং এইভাবেই আমার বাইক এসেছে। 8,500 টাকা খরচা করে বাইক যদি এইভাবে আনতে হয় ট্রেনে, তাহলে আমি বলবো বাইক আর কখনোই ট্রেনে আনা উচিত নয়। আমি তো আনবই না। এই ভিডিওটাই ছিল আমাদের লাদাখ চ্যাপ্টারের লাস্ট এপিসোড। যদি লাদাখ চ্যাপ্টারটা দেখতে ভালো লেগে থাকে, যদি এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো আর লাইক করতে ভুলো না। নতুন মোটো ব্লগিংয়ের ভিডিও নিয়ে আবার আসছি ফিরে।